আচ্ছা, গত ক্লাসে আমরা পড়তেছিলাম, মানে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছিলাম, ব্যবস্থাপনার নীতি, ঠিক আছে, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এখানে নীতি কাকে বলে, ব্যবস্থাপনার নীতির ধারণা এবং ব্যবস্থাপনার নীতির যে আদর্শ, মানে আদর্শ নীতি বা হেনরি ফিওল্ড যে 14টা নীতি দিছে, সেই 14টা নীতি আমরা পড়া শুরু করছিলাম, তাই না? মনে আছে? জি মিস। হ্যাঁ। তো আমরা মনে হয় প্রথম 2টা নীতি সম্পর্কে একটু পড়ছিলাম, কর্মবিভাজন বা কাজের কার্য বিভাগের নীতি, এবং পরেরটা হলো কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি, তাই না? জি মিস। হ্যাঁ। তো আজকে এই দুইটাতে আমরা বুঝতে পারছি নাকি কোনো প্রশ্ন আছে? এই দুইটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? না মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণের নীতি, ঠিক আছে? আচ্ছা, কেন্দ্রীয়করণ বলতে কি বোঝায়? যে কোনো একটা কিছু যেটা কিনা একটা সেন্টারে পুঞ্জীভূত আছে, তাই না? একটা কেন্দ্রে পুঞ্জীভূত থাকা, কেন্দ্রকে মানে একটা পয়েন্টকে ভিত্তি করে চারপাশে সবকিছু হবে, এটা হলো কেন্দ্রীয়করণ। আর বিকেন্দ্রীয়করণ মানে কি? কেন্দ্র থেকে যদি কোনো কিছু তার চারপাশে ছড়ায় যায়, তাই না? তাহমিনা, বুঝতে পারতেছো? জি মিস। হ্যাঁ। তো এইখানে কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণের ব্যাপারটা হলো দায়িত্ব এবং কর্তৃত্বের সাথেই জড়িত। কি বলছে? প্রতিষ্ঠানে কোনো ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনা কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ে নীতিকে কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ নীতি বলে। মানে এইখানে সিদ্ধান্তের ব্যাপারটা, সিদ্ধান্ত কারা নিবে, বুঝছো? এখন কোন ধরনের সিদ্ধান্তগুলো কোন স্তরে নেওয়া হবে, আমরা কি ব্যবস্থাপনার কি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি না স্তর অনুযায়ী, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর? জি মিস। হ্যাঁ। তো এই 3টে স্তরের মধ্যে কোন ধরনের সিদ্ধান্তগুলো বা কাজগুলো কোন স্তর হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কি থাকবে? উপরের স্তরে, তারপরে পর্যায়ক্রমে দ্বিতীয় স্তর, তারপরে শেষের স্তর, নিম্ন স্তর, ঠিক আছে? তো দেখো, কেন্দ্রীভূত মানে যাদের কাছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারা নেবে, যাদের কাছে এই কাজের কর্তৃত্ব বেশি, প্রতিষ্ঠানে যাদের কর্তৃত্ব বেশি বা দায়িত্ব বেশি, তারাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিবে, এটাই তো। জি মিস। আর যাদের কাছে দায়িত্ব কর্তৃত্ব কম বা সিদ্ধান্ত মানে পুরো প্রতিষ্ঠানকে প্রভাবিত করার ক্ষমতা কম, তারা হলো কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিবে। তো এটাই হলো কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণের নীতি। যদি এরূপ সিদ্ধান্ত গ্রহণ সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপরি পর্যায়ে সংরক্ষণ করা হয় তবে কেন্দ্রীয়করণ বলে। মানে সকল, যদি মানে সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা, যে কোনো রকম ডিসিশন হোক বা যে কোনো কাজের নির্দেশনা হোক, সেটা যদি সবসময় ব্যবস্থাপনার উপরি পর্যায়ে, মানে আমরা যেটাকে প্রশাসন বলে চিনি বা উচ্চ স্তর বলে চিনি, সেটাতে যদি সংরক্ষণ করা হয়, সকল ক্ষমতা হলো যারা একদম উপরে পর্যায়ে আছে, বুঝছো, তাদের কাছে থাকে, তাহলে সেটা কি হবে? কেন্দ্রীয়করণ। অন্যদিকে এরূপ ক্ষমতা নিচের পর্যায়ে ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীয়করণ বলে। দেখো, সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্তগুলো একদম উপরের স্তর, উচ্চ স্তরে নেওয়া হয়, এরপর আস্তে আস্তে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেগুলো কি মধ্য স্তর এবং পর্যায়ক্রমে নিম্ন স্তরে চলে আসে না? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম ইয়াসনা। জি মিস। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারগুলো তো এভাবেই আসে, যে একদম উচ্চ স্তরে হলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা একদম সামগ্রিকভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। ধরো 10% সেলস বৃদ্ধি করতে চাই, বা একটা নতুন একটা প্রোডাক্ট লাইন আমরা ইন্ট্রোডিউস করতে চাই, অথবা নতুন একটা এরিয়াতে আমরা কি একটা আউটলেট খুলতে চাই, অথবা আমাদের অপারেশন কি এক্সপান্ড করতে চাই, বা আমরা নতুন ধরনের প্রোডাকশন এর জন্য যে টেকনোলজি সেগুলো নিয়ে আসতে চাই, ঠিক আছে? তো এই ধরনের বড় বড় সিদ্ধান্তগুলো উপরে পর্যায়ে হবে, কারণ এত বড় সিদ্ধান্তের কারণে পুরো প্রতিষ্ঠানটা কিন্তু মানে অনেক বেশি রকমের প্রভাবিত হবে, ঠিক আছে? সো বড় বড় সিদ্ধান্তগুলো, এত বড় বড় সিদ্ধান্তগুলো যদি সব যদি নেওয়ার যদি ক্ষমতা বা কর্তৃত্ব বা দায়িত্ব যদি উপরে পর্যায়ে থাকে, একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে, তাহলে সেটা কি কেন্দ্রীয়করণ। বাট এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো যদি আস্তে আস্তে মানে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা বা সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করার ক্ষমতা যদি আস্তে আস্তে মধ্য স্তরের ব্যবস্থাপক এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাছে পাস করে দেওয়া যায়, এই ক্ষমতাগুলোকে, সেগুলোকে কি বলবো?
এখন কি আর পাওয়ার বা ক্ষমতাগুলো কি একটা কেন্দ্রে আছে, নাকি ওই সিদ্ধান্তগুলো নেওয়ার যে ক্ষমতা সেগুলো ছড়াই গেছে? কি হবে সেটা? কি হচ্ছে? ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, সেটাকে বলবো বিকেন্দ্রীকরণ। মানে এখন আর কোন একটা কেন্দ্রে কিছু নাই, সেটা আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে পাওয়ারটা। বিকেন্দ্রীকরণ একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীয়করণ ও সম্পূর্ণ বিকেন্দ্রীয়করণ কোনটাই লাভজনক। আচ্ছা দেখো, তুমি যদি মানে সকল সিদ্ধান্ত সবকিছু কখন কোনটা করতে হবে, কে কোনটা করবে, সবকিছু যদি একটা কেন্দ্র থেকে যদি নির্দেশনা আসে, এইটা যেমন একদম কাঙ্ক্ষিত না, তেমন মনে করো যে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ, যে একদম মানে সকল গুরুত্বপূর্ণ ডিসিশনস গুলো বা সকল সিদ্ধান্ত মনে করো যে সবাই নিতে পারবে, মধ্যস্তর নিম্ন স্তর এগুলো আসতেছে। সো এরকম ভাবে যদি বিকেন্দ্রীকরণও করে দাও, এটাও কিন্তু লাভজনক হবে না। কারণ তুমি যখন বিকেন্দ্রীকরণ করতেছো ক্ষমতাগুলো, তখন কিন্তু তোমার পাওয়ার ডিসিশন নেওয়ার পাওয়ার গুলো ছড়ায় যাচ্ছে, অনেক মানুষের হাতে পাওয়ার গুলো চলে যাচ্ছে। তো এক এক মানুষের কাছে এক একটা মনে হবে, বা কোনো একটা সিদ্ধান্তে একমত হতে হলে অনেক সময় লাগবে, এবং সেটা বাস্তবায়ন করতেও সময় লাগবে, কারণ সবাই কিন্তু সবকিছুতে একমত হবে না। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনটা করলে ভালো হবে সেটা যে সবসময় সবাই বুঝতে পারবে তাও কিন্তু না। তো কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণ মানে একদম সম্পূর্ণ কেন্দ্রীয়করণ যেমন করা উচিত না, তেমনি ভাবে একবারে সম্পূর্ণ বিকেন্দ্রীয়করণও করা উচিত না। বুঝছো, ব্যাপারটা হইলো দুইটার মাঝামাঝি থাকতে হবে, যে একদম গুরুত্ব মানে একদম ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো, সেন্সিটিভ সিচুয়েশন গুলো কেন্দ্রীয়করণ করা থাকবে, এবং সেইগুলোকে বাস্তবায়ন করা বা সেইগুলোকে মতামত দেওয়া, যেন সবাই যেন মতামত দিতে পারে, সেটা জন্য বিকেন্দ্রীকরণ করা সবচেয়ে বেশি লাভজনক। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের জন্য, আচ্ছা এটা তো বললাম, সম্পূর্ণ কেন্দ্রীয়করণ অধস্তনদের গুরুত্ব হ্রাস করে। মানে সব ডিসিশনে যদি বস নেয় এবং তোমার যদি কিছুই যদি বলার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু খুব একটা ইম্পর্টেন্স নাই, তোমার মতামত বা তো কাজটা কেমনে করলে ভালো হয়। কারণ আলটিমেটলি কাজ যে মানে ডিসিশনটা নেওয়া হয়েছে বা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা কি বলে পারফর্ম কে করবে, বাস্তবায়ন কে করবে? অধস্তনরাই তো করবে। সিদ্ধান্ত অনুযায়ী যে কাজ সেটাই তো অধস্তনরা করবে। তো যারা করতেছে তাদেরও যদি কোনো মতামত না নেওয়া হয়, বা তারা কি চিন্তা করে বা তাদের কাছে কি মনে হয় করলে ভালো হয়, তো সেটা যদি তাদের যদি কোনো মতামত না নেওয়া হয় বা তাদের যদি গুরুত্ব না দেওয়া হয়, ফলে তারা কিন্তু কাজের প্রতি আগ্রহ যেমন হারায় ফেলবে, তেমন তারা কাজের দক্ষতাও অর্জন করতে পারবে না। বুঝছো, কারণ কাজটা যদি তুমি করে থাকো, সেই কাজটা আসলে করলে কেমনে ভালো হয় সেটা অনেকটা তুমি বুঝো, তোমার মতামত দরকার আছে, বা তোমার যে আগ্রহ যে হ্যাঁ এটা আমাদের কাজ, এটা এটাতে আমিও পার্টিসিপেট করতেছি, আমিও এর একজন অ্যাক্টিভ মেম্বার, এটা যখন তোমার ভেতর যখন এই বোধটা থাকবে না, তুমি কিন্তু কোনো মতে আগ্রহ দেখাবে না। তোমার সবসময় মনে হবে তোমার উপর সবকিছু চাপায় দেওয়া হচ্ছে। তো যখনই আমরা এরকম মনে করি যে আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছে, তখন কি আমাদের সবকিছুর প্রতি আগ্রহ চলে যায়, যে কাজটাতে হয়তো আমি দক্ষ সেই কাজটাও ভালোভাবে করতে ইচ্ছে করে না। অন্যদিকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে, মানে এখন ডিসিশন নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বস্তনদের উপর নাই। হ্যাঁ, সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে কি হয়, যে ডিসিশন নেওয়ার ক্ষমতাগুলো অধস্তনদের আর থাকে না, এটা হলো যারা নিম্ন পর্যায়ে থাকে, মধ্য পর্যায়ে নিম্ন পর্যায়ে থাকে, তাদের কাছে চলে যায়। তো তারা কি কর্তৃত্ব হারায় ফেলতেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার যদি কর্তৃত্ব হারায় ফেলে, তাহলে কি প্রতিষ্ঠানের ভারসাম্য থাকবে? বলো। না মিস। অবশ্যই ভারসাম্য থাকবে না। তাই প্রতিষ্ঠান উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরের স্তরে এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করা আবশ্যক। তো আমরা কি এটা বুঝতে পারছি কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণের নীতিটা কি? এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মানে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারগুলো কিভাবে হবে? ইয়াসনা, মালিহা বুঝতে পারতেছো? মালিহা তো শেষে জয়েন করছো। ইয়াসনা কি বুঝছো, না কোনো প্রশ্ন আছে ইয়াসনা? না মিস, বুঝতেছি। বুঝতেছো? মানে এখনো ক্লিয়ার না? জি মিস। না মিস, বুঝছি। আউ বুঝছো? আচ্ছা মিস, আমি না কথা শুনি নাই, কি বলছেন লাস্টে? আচ্ছা, লাস্টে কি বলছে বুঝো নাই? আচ্ছা, তো মানে এইখানে আমি কেন্দ্রীয়, শুনি নাই আপনি কি বলছেন। আচ্ছা তো আচ্ছা, তো আরেকটু ক্লিয়ার হবে যদি আমি একটা উদাহরণ দেই। দরকার আছে উদাহরণ?
জি মিস। দেখো ধরো একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, এই প্রতিষ্ঠানে গিয়ে তিনটে স্তর ব্যবস্থাপনার। এখন প্রতিষ্ঠান একদম উপরের স্তরে ঠিক করা হলো কি তারা প্রোডাকশন বাড়াবে, মানে প্রোডাকশন না বলে ধরি সেলস, হ্যাঁ। আগামী এই বছর 2021 সালে তারা তারা হয়তো 2020 সালে কত 10 লাখ ইউনিট বিক্রি করছে, 2020 সালে তারা 10,20,000, ঠিক আছে, 20% সেলস বাড়াতে চাচ্ছে। 10,20,000 না না 12 লাখ, যদি 20% বাড়াতে চায় তাহলে সেটা 12 লাখ হয়ে যাবে। তো আচ্ছা পাতে এত পার্সেন্ট না বলি, আর তারা আরো 20,000 পণ্য বেশি ইউনিট বেশি বিক্রি করতে চাচ্ছে। 10 লাখ বিক্রি করছিল, আরো 20,000 ইউনিট বেশি বিক্রি করতে চাচ্ছে। তো এই যে বেশি বিক্রি করতে চাচ্ছে, এইটা হলো একদম এই যে বিক্রি আমরা বৃদ্ধি করব কি করব না, সেটার সিদ্ধান্ত নিচ্ছে কারা? একদম উপরের স্তর থেকে তো নিচ্ছে, তাই না? এখন এই জি সিদ্ধান্তটা কি মিস। করতেছে? উপরের স্তরে আছে। এখন এই সিদ্ধান্তটা উপরের স্তরে নেওয়ার কারণে যেই যেই কাজগুলো করতে হবে সেটা মধ্য স্তরে এবং নিম্ন স্তরে করবে। যেমন প্রতিষ্ঠান প্রধান, চেয়ারম্যান বা সিইও, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার বা বোর্ড অফ ডিরেক্টররা এই সিদ্ধান্তটা নিল সবাই মিলে। তো এখন এটা বাস্তবায়ন করার জন্য মধ্য স্তরে কারা আছে? প্রোডাকশন ম্যানেজমেন্ট, যারা উৎপাদন করবে, বিক্রয় ব্যবস্থাপনা বিভাগ, তারপর কি হিউম্যান রিসোর্স বিভাগ, তারপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে, যারা কিনা যে কাঁচামাল নির্ধারণ করে, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট আছে যারা কিনা অর্থ যোগান করে। এই ডিপার্টমেন্ট গুলোতে কিছু কাজ চলে আসে না? যেমন আমার কাঁচামাল আরো বেশি ক্রয় করতে হবে, এর জন্য ফিনান্স ডিপার্টমেন্টের কি টাকা দিতে হবে। তো এই কতটুকু টাকা আমরা দিব, হ্যাঁ, কতটুকু কাঁচামাল আমরা ক্রয় করব, উৎপাদন বৃদ্ধি করার জন্য কর্মী লাগবে কিনা, হ্যাঁ, কোন নতুন কর্মী নিয়োগ করতে হবে কিনা, বা আমাদের কোনো যন্ত্রপাতি কিনতে হবে কিনা, এই সিদ্ধান্তগুলো কি মধ্য স্তরে পড়বে না? চলে আসে না মধ্য স্তরে? জি মিস। তারপর এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে তো মানে তোমার কি হয়তো লোক নেওয়া হইলো নিম্ন স্তরে, মানে শেষের স্তরে লোক নেওয়া হয়েছে, উৎপাদনের কাজটা বৃদ্ধি করা হয়েছে, তারপর কি বেশি পরিমাণে শ্রম মানে ওভারটাইম, কর্মীদের ওভারটাইম কাজ করাইতে হয়েছে। তো এই কাজগুলো কি নিচের স্তরে সুপারভাইজার বা মাঠ পর্যায়ে কর্মীদের যারা দেখাশোনা করে, নিচের স্তর ব্যবস্থাপক, তাদেরকে করতে হয়েছে না? যে কতক্ষণ করবে, শ্রম ঘন্টা কিভাবে সাজাবে, কোন শ্রমিকদেরকে কিভাবে ইনস্ট্রাকশন দিবে। বুঝতে পারতেছি? কথা বলতে হবে তোমাদের, তোমরা বুঝতে পারতেছো কিনা, না হলে কিন্তু আমার এই উদাহরণ দেওয়ার কোনো দরকারই নেই তোমরা যদি না বুঝতে পারো। তো দেখো এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি উপর স্তরে নেওয়া হয়েছে, এটা অনুযায়ী প্রভাবিত হয়েছে কি মধ্যস্তর। মধ্যস্তর যে সিদ্ধান্ত বা কাজগুলো করছে সেটাকে আবার প্রভাবিত করতেছে নিচের স্তরে, এবং সেখানেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কিছু ব্যাপার আছে, মানে যেই সিদ্ধান্তগুলো মধ্য স্তরে নেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য নিচের স্তরে কিছু কাজ ভাগ করতেছে, মানে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এইভাবে যদি আসে, এটা হলো ক্ষমতার কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীকরণ, দুইটাই হলো। প্রত্যেকটি স্তরে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, হ্যাঁ, বাট দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে মেইন ডিসিশনটা কিন্তু উপরের স্তরে নেওয়া হয়েছে। বাট এখন যদি তোমার যদি প্রতিষ্ঠানে যদি এই যে নিচের স্তর, হ্যাঁ, বা মধ্য স্তর যদি ঠিক করে যে প্রোডাকশন বৃদ্ধি করবে, উপরের স্তর যদি তা মেনে নিতে হয়, তাহলে কি এটা ভারসাম্য থাকবে? যে আমরা না 10% মিস। বৃদ্ধি করতে চাই বা 20% সেলস বৃদ্ধি করতে চাই, বা আমরা প্রোডাকশনের জন্য এত ঘন্টা কাজ করতে চাই বা এত ঘন্টা এইভাবে কাজ করতে চাই, বা নতুন ধরনের একটা পণ্য, মানে নিচের স্তরের সুপারভাইজারের সেট করলো যে তারা এখন, আগে হয়তো তাদের গার্মেন্টস এর শার্ট তৈরি হতো, তারা এখন আর শার্ট তৈরি করবে না, তারা এখন কি তৈরি করবে, প্যান্ট তৈরি করবে। তো এইটা সিদ্ধান্ত কি তারা নিবে? এটা তারা নিলে কি প্রতিষ্ঠানে কি আর ব্যালেন্স থাকবে? বা তারা না এখন আর মিস। মনে হ্যাঁ। তো এটাই হলো কথা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো কেন্দ্রে থাকবে, উপরের স্তরে থাকবে, তারপর সেটা বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে কর্তৃত্ব, দায়িত্ব এবং ক্ষমতা মধ্যস্তর এবং পর্যায়ক্রমে নিম্ন স্তর আসবে। এটাই কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণের নীতি। আচ্ছা, আদেশের ঐক্য নীতি। আচ্ছা, আদেশের ঐক্য নীতি এবং এরপরে যে নির্দেশনার ঐক্য নীতি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য ইম্পর্টেন্ট যে এটা সবসময় আমরা সবাই কনফিউজড হয়ে যাই, কারণ আদেশ মানে যেটা বুঝায়, আমরা নির্দেশ মানে সাধারণ কথায় ওইটাই বুঝি। দুইটার মধ্যে পার্থক্যটা কি বেশিরভাগ সময় আমরা ধরতে পারি না। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড
বলতে বোঝায় একজন কর্মী আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ হওয়া বিষয়টি নিশ্চিত করে নীতিকে ব্যবস্থাপনা আদেশের ঐক্য নীতি বলে। ঠিক আছে, তুমি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করবা তখন কি তুমি কার থেকে নির্দেশনা পাবা? শুধুমাত্র একজন মাত্র বসের থেকে তুমি নির্দেশনা পাবা। এই যে তোমার বস শুধু একজন মাত্র ব্যক্তি হবে, হয়তো তার উপরে আরো কয়েকজন বস থাকতে পারেন, ঠিক আছে, বা একইভাবে সামান্তরিক ভাবেও কয়েকজন বস থাকতে পারে, বাট তুমি শুধু নির্দেশ পাবা একজন মাত্র নির্দিষ্ট ব্যক্তির থেকে। তিনি যা নির্দেশ করবে তুমি শুধুমাত্র ওই কাজগুলো করবে। অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তোমাকে কোনো কাজের নির্দেশনা দিবে না, কারণ এতে কি হয়, জটিলতা সৃষ্টি হয়। তুমি তাহলে কার কথা মানবা? কারণ তুমি যতক্ষণ কাজ করতেছো, হ্যাঁ, তোমার তো নির্দিষ্ট কিছু কাজ করার একটা টাইমলাইন আছে যে এই সময়টার মধ্যে তুমি এই কাজগুলো করবা, এবং এই কাজগুলো কে দিবে? তোমার যে ঊর্ধ্বতন আছে তিনি দিবেন। একই সাথে 2-3 জন মানুষ যদি তোমাকে ইনস্ট্রাকশন দেয় একই সময় করতে, তো তাহলে তুমি কারটা ফলো করবে? সবাই তো তোমার বস, কারটা ফলো করবে? একজন ওটা ফলো করলে অন্যজনটা যদি ফলো না করো, তাহলে সেই ক্ষেত্রে কি তুমি তার কাজটা করলে না, তো সে যদি তোমার নামে রিপোর্ট দেয় তাহলে কি তুমি প্রবলেমে পড়বা না? জি মিস। আবার মনে করো যে তুমি আসলে কাজটা করছো কিনা, কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, সেটা জবাবদিহি কার কাছে করবে? ওই যিনি তোমাকে কাজ করার জন্য নির্দেশনা দিছে, যে একজন মাত্র বস, তার কাছে তুমি জবাবদিহিটা করবে। ঠিক আছে, তো এটাই বলতেছে যে একজন কর্মকর্তা বা কর্মীর আদেশকর্তা হবেন শুধু একজন মাত্র ব্যক্তি। এটাকেই বলে আদেশের ঐক্য নীতি। অর্থাৎ কোনো অধস্তন সাবঅর্ডিনেট একজন ঊর্ধ্বতন বা বসের নিকট থেকে সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। বুঝতে পারছি? তুমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে এইচআর ডিপার্টমেন্টে কাজ করো, তো এইচআর ডিপার্টমেন্টে তোমার যিনি ইমিডিয়েট বস আছেন তাকেই শুধু জবাবদিহিটা তুমি করবে। তার সাথে যদি আরো মানে তুমি যদি দেখা যায় যে ডিপার্টমেন্ট এইচআর ডিপার্টমেন্টের মধ্যেও কিছু উইংস থাকে, যেমন মনে করো যে কেউ কেউ ট্রেনিং, হ্যাঁ, এন্ড ডেভেলপমেন্ট উইংসে কাজ করে, যারা শুধু ট্রেনিং নিয়ে কাজ করে, কেউ শুধু আবার লোক নিয়োগের কাজ করে, হ্যাঁ, রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে, আবার কেউ মনে করে যে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে কাজ করতে পারে। ঠিক আছে, এখন তুমি যদি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উইংসে কাজ করো, তো তোমার যিনি ইমিডিয়েট বস শুধুমাত্র তুমি তাকেই জবাবদিহি করবে। তুমি হয়তো এইচআর ডিপার্টমেন্ট ঠিক আছে, বাট যিনি রিক্রুটমেন্টে কাজ করতেছে তার কাছে জবাবদিহি করবা না। এটাই বলতেছে কখনোই একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ বা এভাবে জবাবদিহি করবে না। ধরা যাক প্রতিষ্ঠানে 5 জন ফোরম্যান ক নামক একজন সুপারভাইজার অধীন। এক্ষেত্রে উক্ত 5 জন ফোরম্যান প্রত্যেকের একক আদেশদাতা হবেন ক। এক্ষেত্রে উক্ত প্রত্যেক ফোরম্যান তাদের অধস্তন কর্মীদের কাজের জন্য ক এর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। যদি উক্ত ফোরম্যানদের 2 জন আদেশকর্তা থাকে এবং 2 জন 2 ধরনের আদেশ দেন, তবে অধস্তনদের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা কোনো ক্রমেই সম্ভব হবে না। একজন অফিস পিয়ন যদি একাধিক বিভাগীয় প্রধানের অধীনে কাজ করে, তবে সেই ক্ষেত্রে দ্বৈত অধীনতার কারণে তার কাজে বিশৃঙ্খলা দেখা দেয়, স্বাভাবিক। বুঝতে পারছি? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মিস বাসে ওয়াইফাই ছিল না, তাই আমি ক্লাসে জয়েন করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা ব্যবস্থাপনায় যে গত ক্লাসে আমরা নীতিগুলো পড়তেছিলাম, সেই নীতিগুলো পড়তেছি, বুঝছো? আমরা এখন পড়তেছি আদেশের ঐক্য নীতি। যে একটু ছবি টবি আঁকতেছি, হ্যাঁ, বোঝার সুবিধার জন্য। যদিও আঁকাটা অনেক টাফ, আমি ওরকম ভাবে আঁকতেও পারি না। বিচ্ছিরি হচ্ছে, বাট বোঝার জন্য, হ্যাঁ, বোঝার সুবিধার জন্য যা। সরি। আচ্ছা, এটা কি? এই হলো ক, ঠিক আছে। আমাদের এখানে কি একটা উদাহরণ না, যে ক এর অধীনে, আর ইনি হলেন খ, ঠিক আছে, আর এ হলো এক্স। আচ্ছা, দেখো এখানে ক এর অধীনে কয়জন কাজ করতেছে? 5 জন কাজ করতেছে। তো এই 5 জন কার কাছে রিপোর্ট করবে? ক এর কাছে সবসময় রিপোর্ট করবে। বুঝতে পারছি? কখনোই দেখো একই স্তরে কিন্তু খ অবস্থান করতেছে, খ অবস্থান করতেছে না? ক যে লেভেলে কাজ করতেছে, খ কিন্তু একই লেভেলে কাজ করতেছে। সো এই 5 জন
কখনোই ক্ষয়ের থেকে কোনো নির্দেশ পাবে না। ঠিক আছে, কাজ করার সময় কখনোই খ এদের কাউকে কোনো কাজের নির্দেশনা দিতে পারবে না, সবসময় কে দিবে? ক দিবে। আর এরা যে কাজটা করতেছে সেই কাজের জন্য জবাবদিহি কার কাছে করবে? করতে বাধ্য ক এর কাছে। কখনোই খ এসে এদের থেকে কোনো জবাবদিহি করতে পারবে না। তাহলে কি কাজের একটা শৃঙ্খলা থাকবে, কারণ একই সাথে যদি ক এবং খ দুজনে যদি এই যে এই মানুষটাকে ধরো, ইনি, এনার নাম কি? ইনি হলো কি? ইনি হলো এক, ঠিক আছে, 1 নাম্বার ফোরম্যান। তো ক এবং খ দুইজনই একে নির্দেশনা দিচ্ছেন। ক বলতেছেন এখন একে হলো কারখানায় গিয়ে মানে কি বলে কর্মীদের দেখাশোনা করতে, মানে যারা লেবার তাদের কাজে সুপারভাইজ করতে বলতেছে। আবার খ বলতেছে এখনই কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে অফিসে যেতে, মানে অন্য একটা ব্রাঞ্চ অফিস, হয়তো ফিনান্স ডিপার্টমেন্টে যেতে বলতেছে। এখন 1 নাম্বার কর্মী কার কাছে যাবে? দুজনই তো একই লেভেলের, একই পর্যায়ে তো কর্মকর্তা। তো যদি দুইজনের ঠিকই নির্দেশ সে পায় তাহলে কি তার কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো ক এর বস কি? এক্স, ঠিক আছে। তো ক এর বস এক্স, তো বলা যে একের এক যিনি 1 নাম্বার ফোরম্যান, ওনার বসেরও বস হলো এক্স। তো এখন বলো তো এই 1 নাম্বার ফোরম্যান কি কি কখনো এক্স এসে সরাসরি কোনো কাজের নির্দেশ দিতে পারবে? কি মনে হয়? না মিস। কেন পারবে না তাহমিনা? মিস কারণ কত উম, একের বস, তো কর নির্দেশনা সব শুনবে না। হ্যাঁ, দেখো এইখানে এটা একটা ব্যাপার, দেখো ক এর বসও হলো এক্স, মানে এদিকে 1 নাম্বার ফোরম্যানের বসেরও বস তিনি, তিনি উপরস্তর কর্মকর্তা, ঠিক আছে, বাট কখনোই এই 1 নাম্বার ফোরম্যানকে তিনি সরাসরি নির্দেশনা দিবেন না কাজে, বা এই 1 নাম্বার এই ফোরম্যান কখনো গিয়ে সরাসরি কাকে, এই এক্স কে কোনো রকমের কোনো কিছু জবাবদিহি করবে না। কেন করবে না? কারণ এইটা করা যাবে না। কেন করা যাবে না? আদেশের ঐক্যের নীতির জন্য, বুঝছো? কারণ এই এক যদি যে ক কেও যদি জবাবদিহি দেয় এবং এক্স কেও জবাবদিহি দেয় তাহলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বুঝতে পারছি? বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, তো এই আদেশের ঐক্য নীতির জি জন্য মিস এই বুঝেছি। প্রতিষ্ঠানে শৃঙ্খলা থাকে। আচ্ছা, তো মনে হয় বুঝতে পারছি, কোনো প্রশ্ন নাই। ইয়াসনা এবং মালিহা বুঝতে পারছি? জি মিস বুঝেছি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে নির্দেশনার ঐক্য নীতি কি? আমরা নির্দেশনা বলতে তো ওই যে ইনস্ট্রাকশন, অর্ডার দেওয়ার ব্যাপারটা, মানে এটা তো ছিল যে আদেশের ঐক্য নীতি মানে অর্ডার দেওয়ার ব্যাপারটা, একজনকে শুধুমাত্র একজন মানুষই অর্ডার দিবে এবং ওই যাকে অর্ডার যিনি দিচ্ছেন সে যদি কোনো রিপোর্ট দেয় সেই ব্যক্তিকেই সে রিপোর্টটা দিবে, সে বসকেই রিপোর্ট দিবে। এখন নির্দেশনার ঐক্য নীতি কি কি হইতে পারে? আচ্ছা, এইখানে নির্দেশনার ব্যাপারটা কোনো মতে অর্ডার দেওয়া বা কাজের কোনো কথা না, মানে এখানে হলো ডিরেকশন, আমরা কোন দিকে যাচ্ছি, কোন লক্ষ্য অর্জনের জন্য যাচ্ছি, ঠিক আছে, কোন লক্ষ্যটা অর্জন করতে চাচ্ছি সেটাকে নির্দেশ করতেছে। দেখো, উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকে ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতি বলে। মানে তোমার যদি আগে আগে যদি কোন একটা গোল সেট করা থাকে, যেমন আমরা কি করছিলাম যে কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখছিলাম না, যে আমরা 20% সেলস বাড়াইতে চাচ্ছি মেয়েরা। জি মিস। তো 20% সেলস যদি আমি বাড়াইতে চাই, তো এই ক্ষেত্রে আমার 20% সেলস বাড়াইতে হলে অবশ্যই আমার বিক্রয় কর্মকর্তা নিয়োগ করতে হবে যারা বেশি বিক্রি করবে, বা নতুন ধরনের স্ট্র্যাটেজি আমার গ্রহণ করতে হবে। তারপর দেখো, তোমার যদি বিক্রি বৃদ্ধি করতে হয় তাহলে কি তোমার উৎপাদন বৃদ্ধি করতে হবে, উৎপাদন বৃদ্ধি করতে হলে তোমার কাঁচামাল কিনতে হবে, টাকা বেশি লাগবে। তো এখন যদি এইটা সেট করে রাখছো যে 20% সেলস বাড়াবা, কিন্তু একই সাথে যদি তুমি কোন একটা স্তরে বা কাজ করার সময় বা কোনো কর্মীকে নির্দেশ দেওয়ার সময়, সিদ্ধান্ত গ্রহণের সময় যদি এরকম হয় যে তোমার খরচ তুমি কমায় নিয়ে আসবা, তো তুমি যদি খরচ কমাইতে চাও তাহলে সেই ক্ষেত্রে কি তুমি বিক্রি উৎপাদন বৃদ্ধি করতে পারবা? তুমি খরচ কমানোর জন্য যদি কর্মী ছাঁটাই শুরু করে দাও তাহলে কি তোমার এই যে বিক্রি বৃদ্ধির যে লক্ষ্যটা সেটা অর্জন করা সম্ভব হবে? কর্মী ছাঁটাই করতেছো বা কাঁচামাল তুমি কম ক্রয় করতেছো, বা তুমি হয়তো শ্রম ঘন্টা কমাই দিছো খরচ কমানোর জন্য না মিস। কারখানায়।
কারখানায় মনে করো যার কর্মীদের মানে তুমি যদি উৎপাদন বৃদ্ধি করতে চাও তাহলে অবশ্যই কর্মীদেরকে ওভারটাইম কাজ করাইতে হবে। তো ওভারটাইম কাজ করালে কি তোমার খরচ বেশি হবে না? মূল বেতনের থেকে ওভারটাইম অল টাইম একটু বেশি হয় না? আমরা অ্যাকাউন্টিং এ এই অঙ্কগুলো করছি না মজুরি বেতনে? করছি। জি মিস। হ্যাঁ, তখন জি মিস। ওভারটাইমে কি আমার কি একটু টাকা বেশি থাকে। তো আমি যদি ওভারটাইম করাই তাহলে কিন্তু আমি কোনো মতো খরচ কমাইতে পারবো না। তো আমি যদি কোনো মানে কি বলে প্রোডাকশন ডিপার্টমেন্টে যদি এরকম চিন্তা করা হয় যে আমরা খরচ শ্রম ঘন্টা কমাই দিব, বা যদি অন্য ডিপার্টমেন্টে যদি এরকম হয় সিদ্ধান্ত না হয় যে তুমি খরচ কমানোর জন্য প্রোডাক্ট মানে যেই কোয়ালিটির কাঁচামালগুলো কিনতেছো তার থেকে একটু নিম্নমানের কাঁচামাল কিনবা, তাইলে কিন্তু তোমার সেলস বৃদ্ধি পাবে না। আটকায় যাইতেছে ঘটনা জানি। ইয়াসনা কিছু বলছো? আচ্ছা, তো দেখো তোমার যা উদ্দেশ্য বা লক্ষ্য, হ্যাঁ, সেটা অর্জন করার জন্য আগে যে নির্দেশ দেওয়া আছে বা যেই ধরনের তোমার কাজ করতে হবে সেটার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনাগুলো ফলো করতে হবে, বুঝছো? পরবর্তীতে যেই স্তরে মিস তুমি আপনার কথা তো কিছু শোনাই যাচ্ছে না। সবারই কি একই প্রবলেম হচ্ছে? তাহমিনা, ফারহানা, শুনতে পাচ্ছ আমার কথা? না মিস, আপনার কথা শুনতে পাচ্ছি। জি মিস, শোনা যাচ্ছে। সবাই তো শুনতে পাচ্ছে ইয়াসা। মিস এখন আমি শুনছি কিন্তু হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম না, তাহলে হয়তো বা দোষ ছিল, সমস্যা নেই। হ্যাঁ, যা বলতেছিলাম যে তোমার পরবর্তী কাজের মানে যে, হ্যাঁ আমাদের আদেশ ঐক্যের ব্যাপারটা ছিল যে যেই ধরনের কাজের মানে যাকেই যে কাজ করার নির্দেশ দিবে বা অর্ডার দিবে সেটা শুধু একজন মাত্র বসের থেকে আসবে। বাট এই প্রতিষ্ঠানে নিয়মিত একটা গোল আছে, হ্যাঁ, মানে লক্ষ্য বা উদ্দেশ্য আছে, সেট করা অবজেক্টিভস আছে। এখন সেগুলিকে ফলো আপ করার জন্য যেই স্তর থেকে যতগুলি নির্দেশনা দেখ না কেন, যেই বস যাকে তার যে কোনো সাবঅর্ডিনেটকেই নির্দেশনা দেখ না কেন, সেটা কি সবসময় ওই গোলটাকে অর্জন করার জন্যই হবে, সে লক্ষ্যটাকে অর্জন করার জন্যই হবে। কোনো মতে এমন মানে তোমার লক্ষ্য আছে একটা, ঠিক আছে, গোল সেট করা আছে একটা, বাট তুমি পরবর্তীতে যে নির্দেশগুলো দিচ্ছ সেগুলোর সাথে এটা ম্যাচ করতেছে না, তোমার আগের লক্ষ্যটার সাথে বা গোলটার সাথে এটা ম্যাচ করতেছে না। তো এটা হওয়া যাবে না। তোমার প্রতিষ্ঠানে যেই কাজগুলি করা হবে বা যেই ধরনের নির্দেশনা দেওয়া হবে কাজ করার জন্য সবকটাই কি তোমার যে পরিকল্পনা বা যে লক্ষ্যটা তুমি ঠিক করছো সেটা অনুযায়ী হবে, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণই হবে বা সেটাকে অর্জন করার জন্যই হবে। দেখো, একটা সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে, বুঝতে পারছি? মানে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠানের সকল পরবর্তীতে যে নির্দেশনাগুলো সেগুলো সবকটা হয় দেওয়া হয়ে থাকে। ধরা যাক প্রতিষ্ঠানে কিছু যোগ্য বিক্রয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এখন এর জন্য বিজ্ঞপ্তি তৈরি, পত্রিকা প্রেরণ, আবেদনপত্র জমা গ্রহণ, আবেদনপত্র বাছাই, নিয়োগ পরীক্ষার কার্ড ইস্যু করা, পরীক্ষা অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপককে সংশ্লিষ্ট অধস্তনদের ধারাবাহিক নির্দেশনা দিতে হবে। এই ক্ষেত্রে যদি তিনি একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়ে পরে আবার সেখান থেকে সরে এসে বিজ্ঞপ্তি লিখে দেওয়ালে দেওয়ালে টাঙানোর নির্দেশ দেন, পরীক্ষা কিভাবে না হবে এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্তের সাথে মিল না রেখে পরবর্তী নির্দেশ প্রদান করেন, তবে স্বভাবতই উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হবে এবং এতে ঊর্ধ্বতনদের সম্পর্কে অধস্তনদের মনে খারাপ ধারণা জন্মাবে। আচ্ছা, তো এই যে দেখো তোমার যদি কোনো কাজের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, কখনো একটা বলতেছে কখনো অন্য একটা করতে বলতেছে, ঠিক আছে, তুমি যদি কোনো প্রতিষ্ঠান কাজ করো তোমার বস যদি এখন বলতেছে এটা করো, আবার কিছুক্ষণ পর আরেক এমন একটা কাজ করতে বলতেছে যেটা কিনা আগেরটার সাথে কোনো মিল নেই, মানে তোমার কাছে সবকিছু অর্থহীন মনে হবে না? তারপর যিনি জি এইভাবে মিস। তোমাকে এলোমেলো ইনস্ট্রাকশন দিচ্ছে মানে কি করতে চাচ্ছে আসলে সে নিজেও কনফিউজড, তোমাকে নিয়ে কি তোমার কি করতে হবে সেটা তুমিও নিজে কনফিউজড, মানে বুঝতে পারতেছো না সে তোমার থেকে কি কাজ আশা করতেছে বা কি রেজাল্ট চাচ্ছে। এইটা হইলে কি তুমি কি কাজ করতে পছন্দ করবা? বা তোমার কি যা প্ল্যানিং আছে, ঠিক আছে, তোমার প্রতিষ্ঠানে যে প্ল্যানিং আছে সেটা কি ফুলফিল করা সম্ভব হবে? অবশ্যই হবে না। না মিস। নির্দেশনা ঐক্য নীতিটা কি বুঝতে পারছি?
তোমরা কি বুঝছো নির্দেশনা জি ঐক্য মিস। নীতিটা কি? হ্যাঁ, তো এখন আদেশের নীতি এবং নির্দেশনার ঐক্য নীতি এটা কি আলাদা করতে পারবো? দুইটা বলতে কি বুঝাইছে, আলাদা করা যাবে? জি মিস। আচ্ছা, মালিহা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, তুমি কি আলাদা করতে পারবা আদেশের ঐক্য নীতি এবং নির্দেশনা ঐক্য নীতি? মালিহা, জি মিস। হ্যাঁ, তুমি কি আদেশের ঐক্য নীতি এবং নির্দেশনা ঐক্য নীতির মধ্যে পার্থক্যটা কোথায় এটা বলতে পারবা? পারবে না? না মিস। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো কিছু নাকি কিছু বুঝতে পারো না, এটা বলো তো, সত্যি কথা বলবো। মিস বুঝেছি। মিস আমি বলি, হ্যাঁ ইয়াসনা বলো। মিস গুছায় বলতে পারবো না, তাও ট্রাই করি। হ্যাঁ, তুমি আদেশের যেভাবে ঐক্য বুঝছো নীতি, ওইভাবে বলো। হ্যাঁ, আদেশের ঐক্য নীতিটা হচ্ছে যে মানে কেউ একজন আদেশ দিবে, মনে করেন উপর মানে উচ্চ স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা দিবে হচ্ছে মিডল লেভেলের মানুষকে আদেশ, মিডল লেভেলের মানুষ দিবে নিম্ন স্তরের মানুষকে আদেশ, এভাবে করে আদেশের ঐক্য নীতিটা বজায় থাকবে। আর নির্দেশনা হ্যাঁ বলে যাও। আদেশের ঐক্য নীতিটা কি হয়েছে? অনেকটা কাছাকাছি হচ্ছে, একদমই যে পুরোপুরি হয়ে গেছে সেটা না, তুমি বলে যাও, আমি পরে আবার ঠিক করে দিব, বলো। আর নির্দেশনার ঐক্য নীতিটা হচ্ছে আমি যখন কাউকে একটা নির্দেশনা দিব, আমি যাতে একসাথে দুইটা মানে এমন ভাবে নির্দেশনাগুলো দিব যাতে হচ্ছে একটার পর একটা সে ওটা করে যেতে পারে, মানে একেবারে খুব হেফাজত অবস্থা করে যাতে আমি ওকে না দেই, ওনাকে একটা একটা করে যাতে দেই। আচ্ছা, আদেশের ঐক্য নীতিটা একটু কাছাকাছি হলো, নির্দেশের ঐক্য নীতি তো তেমন একটা হয় নাই, তার মানে আমি বুঝাইতে পারি নাই। আচ্ছা, হায় হায়। আদেশের ব্যাপারটা শোনো, মানে যা বলতেছি যে তুমি যখন কোনো জায়গায় কাজ করবা, কোনো কিছুতে একটা কাজ করবা, দেখো এই যে এখনই আমাদের যে একটা জুম ক্লাস হচ্ছে 40 মিনিটের ক্লাস, ক্লাসটা কি আমার ক্লাস না? এখন এই ক্লাসটাতে তোমাদের যা পড়ানো হবে, ঠিক আছে, যা পড়াবো সেটা সেটা সম্পূর্ণরূপে মানে কি পড়ানো হবে, কিভাবে পড়বো, ক্লাসটা করবো, তোমাদের এই যে জিজ্ঞেস করার ব্যাপারটা বা ক্লাসে তোমাদের অ্যাপ্রুভ, মানে ক্লাসে তোমাদেরকে অ্যাপ্রুভ করা, থাকা বা রিমুভ করে দেওয়া বা ক্লাসটা শেষ করে দেওয়া, এই সব কিছু সেট করবে কে? আমি করব, ঠিক আছে। আর এখন কি তোমাদের সময়টা ঠিক করা আছে কিসের জন্য? মানে তোমরা ম্যানেজমেন্ট ক্লাসটা করবা, তো একই সাথে যদি তোমাদের ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ক্লাস হয়, দেখো এখানে হয়তো আবুল হাসান স্যার ক্লাস নিচ্ছেন অ্যাকাউন্টিং ক্লাস, এর মধ্যে আমিও চলে আসলাম, আমিও ম্যানেজমেন্ট ক্লাস নেওয়া শুরু করলাম। এখন দেখো তাহলে তোমরা কোনটা ফলো করবা? আবুল হাসান স্যার অ্যাকাউন্টিং ক্লাস ফলো করবা না আমার ম্যানেজমেন্ট ক্লাস ফলো করবা? আমরা দুইজনই তো টিচার, ঠিক আছে। এখন কারটা ফলো করবা বলো? প্রবলেম না? অ্যাজ এখানে ম্যানেজমেন্ট ক্লাস চলতেছে, তাহলে আপনারটা। আচ্ছা দেখো, এখন ম্যানেজমেন্ট ক্লাস হবে নাকি অ্যাকাউন্টিং ক্লাস হবে সেটা সেট করার ব্যাপারটাই হলো অনেকটা আদেশ ঐক্যের নীতির মতো, যে তুমি যখন একটা সময় শুধুমাত্র একজন বসের আদেশ নিবা, ঠিক আছে, এবং তার কাছে এখন তুমি কি করবা? জবাবদিহি করবা। এখন দেখো আমাদের এই শিডিউলে করা আছে ম্যানেজমেন্ট ক্লাস, সো তুমি কি করবা? ম্যানেজমেন্ট ক্লাসে জয়েন করবা এবং ম্যানেজমেন্ট ক্লাসটাতে অ্যাক্টিভ থাকবা। তোমার যদি এখন যদি ম্যানেজমেন্টের ক্লাসের সাথে সাথে তুমি যদি ইংলিশ ক্লাসেও তোমার জয়েন করতে হয় এবং ইংলিশ ক্লাসে টিচারও যদি তোমাকে জবাবদিহি করে, পড়া ধরে বা তুমি আসো কিনা, অ্যাক্টিভ আসো কিনা এটা যদি জিজ্ঞেস করে, ঠিক আছে, ইন্টারাক্ট করতে বলে, তাহলে কিন্তু সেটা করা সম্ভব না। তো একটা সময় একজন কর্মী শুধুমাত্র একজন বসের থেকে কি করবে? নির্দেশনা পাবে এবং তার কাজ কি হচ্ছে কি হচ্ছে না, সে বুঝতে পারতেছে কি পারতেছে না, কাজটা কতদূর হচ্ছে, সেই রিপোর্টটা কি করবে? যিনি দিচ্ছেন কাজের নির্দেশ তার কাছে সে দিবে রিপোর্টিংটা। এবার বুঝছি। এবার দেখো ইয়াসনা, তুমি বলছিলা যে উচ্চ স্তর থেকে মধ্য স্তর, মধ্য স্তর থেকে নিম্ন স্তরে আসবে, এইটা ব্যাপারটা না, মানে এইটা আসলে এটার সাথে সরাসরি জড়িত না। তুমি যেই স্তরে থাকো না কেন, তোমার উপরে যিনি বস আছেন এবং নির্দিষ্ট একজন বস, তুমি শুধু তার আন্ডারে কাজ করবে,
এটাই হলো আদেশের ঐক্যনীতি। আর নির্দেশনা ঐক্যনীতি হলো তোমার পরিকল্পনা যখন তুমি করো তখন তো একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এটা অর্জন করার জন্যই তো আমার পরিকল্পনাটা হয়, তাই তো? এখন সেই লক্ষ্য বা উদ্দেশ্যটা অর্জনের জন্য তোমার পরবর্তীতে যেই কাজগুলো করা থাকবে সেগুলো ধারাবাহিকভাবে হবে, বা ওই লক্ষ্য বা উদ্দেশ্যটা যেন অর্জন করা যায় সেই অনুযায়ী তোমার কাজগুলো করতে হবে। এমন না যে এক সময় তুমি একটা করতেছো, অন্য সময় তুমি আরেকটা করতেছো। ঠিক আছে, বুঝতে পারতেছি? জি মিস। মিস আমিও তো ওটাই আপনাকে বলেছিলাম যে মানে ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা থাকবে হলো তোমার যা লক্ষ্যটা আছে সেটা। যেমন এই যে এখানে আমরা একটা উদাহরণ দেখলাম না যে কি করবে, যোগ্য কিছু বিক্রয় কর্মকর্তা নিয়োগ করবে। এখন সেটা নিয়োগ করার জন্য তোমার তো একটা মানে কর্মী নিয়োগের একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো সেইখানে কি তোমার লোক যেন আসে, বিজ্ঞাপন, চাকরির বিজ্ঞাপন দিতে হবে। এখন তুমি চাকরির বিজ্ঞাপনটা আসলে কোথায় দিবা? তোমরা ঠিক করছো যে অনলাইনে তুমি ওই যে একটা হয়তো নিয়োগ করা কোন একটা এজেন্টের মাধ্যমে তুমি নিয়োগ করবা। ধরো বিডি জবসে তুমি কি করবা, ওই নিয়োগের বিজ্ঞপ্তি দিবা। একবার ওই নিয়োগের বিজ্ঞপ্তি দিছো, এখন কি করতেছো, ওইটা বলতেছো যে না থাক ওইখানে বাদ, আমরা কি করব, পোস্টার লিখে দেওয়ালে দেওয়ালে দিয়ে দেবো। তো যারা কিনা ওই যে অনলাইনে অ্যাপ্লাই করলো, ওই বিজ্ঞাপন আবেদনটা দেখে আবেদন করলো অনলাইনে, তাদেরটা তুমি বাদ দিয়ে দিলে। ঠিক আছে, আবার এখন কি করতেছো, দেয়ালে যারা পোস্টার দেখে যেইভাবে করতে বলতেছে আবেদন, সেটা তুমি অ্যাপ্রুভ করতেছো। তো এইটা কি প্রবলেম না? এক এক সময় এক একটা করতে চাচ্ছ, কোনোটাতে স্ট্রিক্ট না। সেটা হলো নির্দেশনার ঐক্যনীতি। বুঝতে পারছি? জি জি মিস, মিস। বুঝেছি। আচ্ছা, এরপরটা হলো সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি। ঠিক আছে, মানে তোমার ব্যক্তি স্বার্থ কখনোই সবার আগে আসবে না, সার্বিক প্রতিষ্ঠানের সকলের স্বার্থটা সম্মিলিতভাবে সবার আগে আসবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকে ব্যবস্থাপনা সাধারণ স্বার্থে নিজের ত্যাগের নীতি বলে। ঠিক আছে, তোমার প্রতিষ্ঠানে একটা স্বার্থ আছে, সাধারণ স্বার্থ, এবং তোমার কি একটা ব্যক্তির স্বার্থ আছে। ঠিক আছে, যেটাতে তুমি নিজে শুধুমাত্র একজন তুমি নিজে উপকৃত হবে, এটাতে প্রতিষ্ঠান উপকৃত হবে না। তো এটা কি করতে হবে, যখনই তোমার তুমি কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত থাকবা বা ব্যবস্থাপনার কাজটা করবা, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমার ব্যক্তির স্বার্থ বাদ দিয়ে প্রতিষ্ঠানটা যেন উপকৃত হয়। ঠিক আছে, প্রতিষ্ঠানের সবাই যেন উপকৃত হয়, সেটাই তোমার দেখতে হবে। একটা ব্যবসা কর্মরত প্রত্যেক ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ যদি প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখে, তবে সেই ক্ষেত্রে দলীয় চেতনা স্পিরিট বৃদ্ধি পায় ও প্রতিষ্ঠানের স্বার্থে তারা ছোটখাটো বিভেদ এড়িয়ে চলে। ঠিক আছে, দেখো তুমি যখন অনেকগুলো মানুষ নিয়ে কাজ করবে একসাথে, ঠিক আছে, তখন কাজ করার ক্ষেত্রে তোমার এমন না যে সবাইরই তোমার ভালো লাগবে ব্যক্তিগত ভাবে। তোমার প্রত্যেকটা মানুষের সাথে কাজ করতে বা তাদের সাথে মিলেমিশে কাজ করতে ভালো লাগবে না, বা তাকে মানুষ হিসেবেও পছন্দ হবে না। ঠিক আছে, কিন্তু তোমার যদি প্রতিষ্ঠানে দেখা যায় যে প্রতিষ্ঠানের স্বার্থের জন্য বা প্রতিষ্ঠান যে কাজটা করতে চাচ্ছে সেটার জন্য তার সাথে তোমার কাজ করতে হবে, বা তার সাথে একসাথে একমত হয়ে, হ্যাঁ, কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি ঝগড়াঝাটি করো তার সাথে, বা তার সাথে কাজ করা বন্ধই করে দাও, তো সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কে হবে? প্রতিষ্ঠান হবে, তাই না? জি মিস। হ্যাঁ, তো এটা করা যাবে না। প্রতিষ্ঠানের স্বার্থের জন্য কি করতে হবে, সবাই নিজেদের মধ্যকার যে বিভেদগুলো আছে, মানে সমস্যাগুলো আছে, সেগুলোকে বড় করে দেখা যাবে না, সেগুলো এড়িয়ে প্রতিষ্ঠানের সাথে কাজ করে যেতে হবে। এতে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারে, এতে জনশক্তির বেতন ও সুযোগ সুবিধাও বাড়ে। দেখো তোমরা যদি সবাই যদি একসাথে কাজ করো, হ্যাঁ, কারোর মধ্যে ঝামেলা না থাকে বা কাজের কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে কি প্রতিষ্ঠানও উপকৃত হবে, লাভবান হবে। তো প্রতিষ্ঠান উপকৃত বা লাভবান হইলে কি প্রতিষ্ঠানের মুনাফাও বাড়বে। তো প্রতিষ্ঠানের মুনাফা যদি বৃদ্ধি পায়, সেটা কাদের জন্য? অবশ্যই যারা জনশক্তি, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী। তো এতে কি তাদেরও সুযোগ সুবিধা দেওয়া হয়। প্রতিষ্ঠান যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে কি প্রতিষ্ঠানে যারা কাজ করে শ্রমিক কর্মী, তাদেরকেও কি মানে বেতনের সাথে সাথে বোনাস, তারপর অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয় না, যেন তারা কাজ করতে
আরো উৎসাহিত হয়। তো এতে যদি সবাই যদি একসাথে থাকো, নিজেদের মধ্যে ঝামেলা করে আলাদা না হয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে যদি কর্মরত প্রত্যেকে নিজের স্বার্থকে বড় করে দেখে, তবে প্রাতিষ্ঠানিক স্বার্থ বা সাধারণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া সবাই ক্ষতিগ্রস্ত হয়। তোমরা যদি একসাথে একটা অ্যাসাইনমেন্ট করো, দলগত একটা অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে কারা কারা আছে, এখানে তোমরা 3 জন আছো, 3 জনের সাথে আরো 2 জনকে দিয়ে দিই। কে 2 জনকে? কে রামিশা আছে, আর কে আছে? আরেকজন কাকে দিব? ঋতুকে দিয়ে দিই। এখন দেখো মালিহার সাথে হয়তো ঋতুর মারাত্মক একটা ঝগড়া আছে, ঠিক আছে? এটা ব্যক্তিগত কারণে ঝগড়া। এখন একজন অন্যজনের সাথে কথা বলে না। হ্যাঁ, এখন যখন তোমরা কিনে এইভাবে অ্যাসাইনমেন্টটা করতে যাবা, তখন কি যদি ঋতু এবং মালিহার যদি দুইজনের মধ্যে দুইটা কথা না বলে, তো মাঝখানে তোমরা যারা আছো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না? তোমাদের কাজে সমস্যা হবে না? কারণ সবাই একসাথে কথা বলতেছে না, কে কি চিন্তা করতেছে, ঋতু যা চিন্তা করতেছে বা মালিহার যা মনে হচ্ছে কিভাবে কাজটা করতে হবে, সেটা কেউ কারোর সাথে শেয়ার করতেছে না। সেটা যদি কেউ কারোর সাথে শেয়ার না করে, তাহলে কি তোমাদের অ্যাসাইনমেন্টে কাজটা হবে? শুনতে পাচ্ছো? না মিস। তাহলে তোমরা অবশ্যই মানে দলগতভাবে ক্ষতিগ্রস্ত হবা, তখন দেখা যাবে যে তোমাদের কাজ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। সেটাই বলতেছে, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটাও প্রযোজ্য। ঠিক আছে? একটা দেশের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে, দেখো আমাদের সরকারি কর্মকর্তা মানে সরকার কিসের জন্য? জনগণের জন্য। জনগণ যেন সুযোগ সুবিধা পায়, ঠিক আছে? জনগণকে সেবা করাই হলো সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য। এখন যদি যারা সরকারের প্রতিনিধি মানে সরকারি কর্মকর্তা, তারা যদি শুধুমাত্র চিন্তা করে আমি এখানে চাকরি করবো, ঘুষ নিব, ঠিক আছে, নিজের ব্যক্তি স্বার্থ নিব, যে আমাকে ঘুষ দেবে আমি শুধু তার কাজটা করে দিব, যে দিবে না তারটা করবো না। এখন যদি এরকম যদি কাজ সে করে, ঠিক আছে, এক্ষেত্রে কার ক্ষতিগ্রস্ত? দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? বুঝতে পারতেছি? তো দেশের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই যদি দেশপ্রেম নিয়ে দেশের স্বার্থকে বড় মনে করে কাজ করে, তবে দেশ ও দেশের মানুষ সবাই উপকৃত হবে। কিন্তু যখন প্রত্যেকে যার যার জায়গায় ব্যক্তি স্বার্থ মানে সে নিজে কতটা উপকৃত হচ্ছে সেটাকে যদি অগ্রাধিকার দেয়, তখন এক পর্যায়ে দেশ ও জনগণ সবাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমরা কি বুঝছি? আজকে কয়টা? 4টা নীতি আমরা পড়লাম, মনে হয় বুঝতে পারছি। সমস্যা নেই, সমস্যা আছে? নো মিস, নাই। আচ্ছা, বাসায় একটু দেখো, যদি কোনো প্রবলেম হয় প্লিজ আগামী ক্লাসে আমাকে বলো, ঠিক আছে? তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।